কত কষ্টে, তা আমার থেকে আর কে বেশি জানে। স্বীকৃত রাজাকার যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতা প্রকাশ ঘটিয়েছে গত রাতে। এমন বিজয় বাংলাদেশের মানুষ আগে দেখেনি, এমন পতনও তারা দেখেনি। 69-এর সেই অভ্যুত্থানের সময় ঢাকার চিত্র, 90-এর গণ অভ্যুত্থানের দৃশ্য এখনও চোখে ভাসে। সেনাশাসক এরশাদ যেদিন বঙ্গভবনে গিয়ে পদত্যাগ করে বিচারপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে ক্ষমতা হস্তান্তর করে, সেদিন সেনানিবাসে ফিরে গেলেন এরশাদ। তবে সেদিন ঢাকার চিত্র ছিল মিছিলে মিছিলে একাকার। কিন্তু এবারের মিছিলের সঙ্গে সেই মিছিল, এবারের গণজোয়ারের সঙ্গে সেই গণজোয়ারের কোনো তুলনা হয় না। সেবারের এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আওয়ামী লীগ, বিএনপি, বামপন্থী জোটসহ বিভিন্ন দল। এরশাদের বিরুদ্ধে গড়ে উঠেছিল সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন পেশাজীবীরাও। তবে এবারের আন্দোলনে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব হয়নি, প্রচলিত ছাত্র সংগঠনও সেভাবেই রাস্তায় নামেননি। নেতৃত্ব দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এরা সে অর্থে ছাত্রনেতা ছিলেন না, কোটা সংস্কারকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা, যাদের কেউ কেউ ছাত্র সংগঠন করলেও বেশিরভাগ ছিলেন সাধারণ শিক্ষার্থী। তবে আন্দোলনের নেতৃত্বে তারা বিরল যৌথবদ্ধতার পরিচয় দিয়েছেন। শতাধিক সমন্বয়ক ও সহসমন্বয়ক নিয়ে অতীতে কোনো আন্দোলন এদেশে গড়ে ওঠেনি। ডিবি অফিসে আটকে থাকা 6 সমন্বয়ককে নিয়ে সরকার কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরও তাদের মধ্যে কোনো ভুল বুঝাবুঝি হয়নি। বাইরে থাকা সমন্বয়করা বলেছেন এই বিবৃতি তারা স্বেচ্ছায় দেননি। শুরুতে তাদের আন্দোলনটি ছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের নিরীহ দাবিতে। 2018 সালে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করে বিজয় হয়েছিলেন। আদালতের এক রায়ে তাদের সে জয় যখন ছিনিয়ে নেওয়া হলো, তখনই শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তাদের যখন তুচ্ছতাচ্ছিল্য করা হলো, তখন ক্ষুব্ধ হয়ে সেই তরুণরাই কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেছিলেন। তাদের বয়স 20 থেকে 22 বছর, স্বাধীনতার অনেক পরও তাদের জন্ম। আন্দোলনকারী অনেকেই মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তবে সেই তরুণদের রাজাকারের নাতি কিংবা বাচ্চা বলে উপহাস করা কোনোভাবেই মানতে পারেননি। মধ্যরাতে নীরবতা ভেঙে হল থেকে বেরিয়ে এলেন দলে দলে সড়কে শিক্ষার্থীরা। তখন পর্যন্ত আন্দোলন শান্তিপূর্ণ ছিল। অশান্ত হয়ে উঠল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উস্কানিমূলক কথায়। যখন ছাত্রলীগের নেতারা কর্মীরা লাঠিসোঁটা নিয়ে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়লেন, এমনকি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের উপরও হামলা চালালেন। তবে হাসপাতালে শিক্ষার্থীদের উপর হামলার পরপরই ক্যাম্পাসে আন্দোলনের বৃহত্তমে রাজপথে ছড়িয়ে যায়। 9 দফা আন্দোলনে 1 দফা অর্থাৎ শেখ হাসিনার সরকারের পদত্যাগ করায়। এরপর থেকে কয়েকদিন ঢাকার রাজপথ নয়, সমগ্র দেশ হয়ে ওঠে আন্দোলনের মুক্ত অঙ্গন। আগস্টের 3 তারিখ কেন্দ্রীয় শহীদ মিনারের শিক্ষার্থীদের ছাত্র জনতার সমাবেশে পরিণত হয় জনসমুদ্র। শিশুকে কোলে নিয়ে মা বাবা থেকে শুরু করে বৃদ্ধা, তরুণ, নারীসহ বিভিন্ন পেশার মানুষ এসেছিলেন মুক্তির স্বাদ পেতে। তখন শহীদ মিনারকে মনে হয়েছিল গণতন্ত্রের মুক্ত মঞ্চ। বিভিন্ন দলের নেতাকর্মীর সঙ্গে এসেছিলেন অফিস ফেরত সরকারি কর্মকর্তারাও। সমাবেশ থেকে ছড়িয়ে ছিটিয়ে গেলেন গানে গানে, সড়কে ছবি এঁকে, স্লোগান দিয়ে তারা ছাত্রদের প্রতি সমর্থন জানিয়েছেন, ক্ষোভ প্রকাশ করেছিলেন সরকারের জবরদস্তির বিরুদ্ধে। এক পর্যায়ে শিক্ষার্থীদের কোটা সংস্কারের আন্দোলন হয়ে উঠল রাষ্ট্র সংস্কারের আন্দোলনে। তাদের এই আন্দোলন মোকাবেলা সরকারি দলের নেতাকর্মীরাও পিস্তল বন্দুক নিয়ে যে তাণ্ডব চালালেন, তাতে রোববারে শতাধিক মানুষ মারা যান। এর আগে আন্দোলনের বিভিন্ন পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় নেতাকর্মীদের গুলিতে 2 শতাধিক মানুষ জীবন দিতে হয়। শিক্ষার্থীদের মার্চ টু ঢাকা কর্মসূচি কেন্দ্র করে সারা দেশে সর্বাত্মক জনজাগরণ ঘটে। সরকারের কারফিউ উপেক্ষা করে সকাল থেকে ঢাকায় জনস্রোতে আসতে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যারিকেড এই জনস্রোতে ছিটকে যায়। গাবতলী থেকে মিছিল করে মানুষ আসছিল। এক পর্যায়ে ঢাকার সবকটি প্রবেশপথ হয়ে উঠল মানুষের কাফেলা। দলে দলে শাহবাগের দিকে যাচ্ছেন। সেখানেও শিক্ষার্থী তরুণদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ
রিক্সা চালক, সবজি বিক্রেতা, মুদি দোকানি, হকার কেই নেই সেই মিছিলে। উত্তর থেকে দক্ষিণে যাচ্ছিল জনস্রোতে। এরই মধ্যে বাতাসে খবর এলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন ত্যাগ করেছেন। মুহূর্তে দক্ষিণ থেকে উত্তরের দিক ছুটলেন সবাই গণভবনের অভিমুখে। তবে শুধু সেই সড়ক থেকেই নয়, ঢাকা শহরের সব দিক থেকেই গণভবনের দিকে মানুষ যাচ্ছে। আন্দোলনে 6 শতাধিক মানুষের আত্মত্যাগের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শুধু নয়, সাম্প্রতিক বিশ্বের ইতিহাসে বিরল ঘটনা। বাংলাদেশের এই আন্দোলনে দেখা গিয়েছে এমন কিছু দৃশ্য যা বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে বিভেদ ও বিভাজনের রাজনীতির মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশকে কার্যত একটি মাফিয়া রাষ্ট্রে পরিণত করেছিলেন। শেখ হাসিনা রাষ্ট্র পরিচালনায় তৈরি করেছিলেন কয়েক স্তরের সুবিধাভোগী শ্রেণী, যেখানে প্রথমে গুরুত্ব দেওয়া হয়েছিল তার পরিবার ও আত্মীয় স্বজনদের। শেখ হাসিনা পরিবারের অন্তত 9 জন ছিলেন সংসদ সদস্য। এরপর ছিলেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের পছন্দের কিছু তরুণ, যোগ্যতা বা মেধা নয়, তারা ছিলেন জয়ের সমবয়সী ও একটি মাস্তান চক্র। তবে ছাত্রলীগের নিয়ন্ত্রণে ছেড়ে দিয়েছিল, যেখানে নিয়োগ বদলি ও পদোন্নতির একমাত্র যোগ্যতা ছিল ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা। বিচার বিভাগের নিষ্ঠুর কিছু ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছিল, যাদের প্রধান লক্ষ্য ছিল যত বেশি সংখ্যক ব্যক্তিকে ফাঁসি প্রদান করা। পদোন্নতি ও সুবিধা দেওয়ার ক্ষেত্রে মানদণ্ড হয়ে উঠেছিল কে কত বেশি ফাঁসির রায় দিতে পারবেন। তবে এই ঘটনা জেলা আদালত, তথাকথিত আন্তর্জাতিক আদালত থেকে সর্বোচ্চ আদালত পর্যন্ত দেখা গিয়েছে আদালতের কাজ হয়ে দাঁড়িয়েছে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন মতাবলম্বীদের উপর নিপীড়নের শাস্তি চাপিয়ে দেওয়া। ফলে বাংলাদেশ থেকে বিচার ও আইনের শাসন বিলুপ্ত হয়ে গিয়েছে। তবে 24-এর ঐক্যবদ্ধ আন্দোলন একসময় সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়তে থাকে, কারণ সাধারণ মানুষ বুঝতে পারে এটি এমন এক আন্দোলন যেখানে বিভক্তি ও বিভাজন নেই। ডান বাম ইসলামীপন্থী সবাই ছাত্র আন্দোলনে যোগ দিচ্ছেন। ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ওঠে। ফলে জনবিচ্ছিন্ন শেখ হাসিনা শাসনের পতন ত্বরান্বিত হয়ে ওঠে। তবে শেখ হাসিনা ভেবেছিলেন দেশের মানুষ তার নিপীড়নমূলক শাসন মেনে নিয়েছেন, কিন্তু এদেশের মানুষ কখনোই তার প্রেসিস শাসন মেনে নেননি। তারা ঐক্যবদ্ধ আওয়াজের অপেক্ষায় ছিলেন। ছাত্ররা মানুষের কথা বলার সেই পরিবেশ তৈরি করে দেয়। এমন বিজয় বাংলাদেশের মানুষ আগে দেখেনি, এমন পতনও তারা দেখেনি। তার শেষের দিককার কর্মকাণ্ড দেশের সব মানুষকে চরমভাবে বিক্ষুব্ধ করে এক কাতারে নিয়ে এসেছিল। তখন শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন স্বৈরাচারী শেখ হাসিনার দুঃশাসন অবসান এবং তার বিদায়ের এক দফা দাবিতে পরিণত হয়, যার চূড়ান্ত পরিণতি এবং তার পদত্যাগ, দেশ ছেড়ে পালায়, সর্বশেষ পার্শ্ববর্তী দেশে আশ্রয় গ্রহণ। একজন জননেত্রী থেকে ভয়ঙ্কর স্বৈরাচারী রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হয়ে দেশ বিদেশে নিন্দনীয় হয়েছেন আরও আগেই। নিউজ বাংলা 29।